কি আনন্দ আকাশে বাতাসে, শীতের কারণে স্কুল 1 মাস বন্ধ দিয়েছে রে। কি আনন্দ আকাশে বাতাসে। ছোট্ট টিংটিং স্কুল বন্ধ দেওয়ার খুশিতে বাড়ির দিকে গান গেয়ে গেয়ে আসতে থাকে। ঠিক তখনই টিংটিং নিচে একটা কমলার গাছ দেখতে পায়। বাবা, কি সুন্দর গাছে কমলাগুলো পেকে আছে। 1 মাসই পর দিয়ে তো আর আসবো না। যাই, এই গাছ থেকে দুটো কমলা খেয়ে বাড়িতে যাই। একে একে কমলা খাওয়ার পর আমার পুরো শরীর জ্বলছে কেন? মা, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। এ কথা বলতে বলতে টিংটিং কমলার গাছ থেকে ধপ করে মাটিতে পড়ে যায় আর যন্ত্রণায় ছটফট করতে করতে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে ওগো, মেয়েটা এখনো স্কুল থেকে ফিরছে না কেন? আজ তো টিংটিং এর স্কুল তাড়াতাড়ি ছুটি দিবে। আমার যে বড্ড চিন্তা হচ্ছে গো। আহা টুনি, চিন্তা করছো কেন? স্কুল তাড়াতাড়ি ছুটি পেয়ে মেয়েটা বুঝি বন্ধুদের সাথে খেলতে গিয়েছে। দেখবে কিছুক্ষণ পরই চলে আসবে। না না, আমার মনটা কেমন কু ডাকছে। যাও না, বাইরে গিয়ে দেখো না মেয়েটা কোথায় কি করছে। তাড়াতাড়ি বাড়িতে নিয়ে এসো মেয়েটাকে। আচ্ছা ঠিক আছে টুনি, এত অস্থির হয়েও না তো। আমি বাইরে যাচ্ছি টিংটিংকে খুঁজতে। টিংটিং, ও টিংটিং, মারে আশেপাশে কি আছিস তুই? মা টিংটিং, টিংটিং। টোনা যখন আকাশে উড়ে উড়ে তার মেয়েকে খুঁজছিল, ঠিক তখনই টোনা দেখতে পায় একদল শিয়াল নিচে কাকে যেন ঘিরে রেখেছে। তা দেখে টোনা বলে ওঠে, শিয়ালগুলো এভাবে একদল হয়ে কি করছে ওখানে? দেখি তো গিয়ে, কোনো পাখির ছানা টানা আবার ধরে আনেনি তো? গিয়ে দেখি তো। হুস 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 শিয়াল হুস হুস। টোনা চলে আসার শব্দ পেয়ে শিয়ালের দল পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সাথে সাথে টোনা টিংটিংকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখতে পেয়ে টিংটিং এর কাছে চলে আসে। কে কি? মা টিংটিং, তোর কি হয়েছে? এভাবে পড়ে আছিস কেন তুই? কথা বল মা, কথা বল, কি হয়েছে তোর? হায় হায় রে, আমার মেয়েটার এ কি হলো রে? কি করি, কি করি এখন? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি মেয়েটাকে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। মা টিংটিং রে, ভালো মেয়েটা আবার স্কুলে গেল। কি এমন হলো যে মেয়েটা আমার রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে আছে? টোনা, ও টোনা, টিংটিং তো এখনো চোখ খুলছে না। যাও না টোনা, তাড়াতাড়ি একটা কবিরাজকে ডেকে নিয়ে এসো। টনির কথা শুনে টোনা তাড়াতাড়ি কবিরাজের কাছে বেরিয়ে পড়ে। আর কিছুক্ষণের মধ্যেই টোনা কবিরাজ উল্লু প্যাঁচাকে ডেকে নিয়ে আসে। উল্লু প্যাঁচা টিংটিংকে মাথা থেকে পা পর্যন্ত দেখে বলে, টিংটিং কেন অজ্ঞান হয়েছে আমি বুঝতে পারছি। টিংটিং এর শরীর থেকে কমলার ঘ্রাণ আসছে। তার মানে টিংটিং বনের মধ্যে যে বিষাক্ত কমলার গাছ আছে, সেই গাছ থেকে কমলা খেয়েছে। আর ওই কমলা যেই খায় সেই অজ্ঞান হয়ে যায়, আর কোনোদিন তার জ্ঞান ফেরে না। না, এ হতে পারে না। আমার হাসি খুশি মেয়েটা এমন নিস্তেজ হয়ে পড়ে থাকতে পারি না। কবিরাজ মশাই, দয়া করুন, এ অসহায় বাবা মাদের ওপর দয়া করুন। আপনি আপনার চিকিৎসা দিয়ে আমার মেয়েকে সুস্থ করে তুলুন। না না, আমি এর চিকিৎসা করতে পারবো না। ওই কমলা গাছের বিষ অনেক শক্তিশালী। বনের কোনো কবিরাজ টিংটিং এর জ্ঞান ফেরাতে পারবে না। তবে হ্যাঁ, টিংটিং এর বিষ কাটিয়ে জ্ঞান ফেরাতে পারবে মেঘবুড়ি। মেঘবুড়ি, কোথায় পাবো তাকে? আমি যাব তার কাছে। আমার মেয়ের প্রাণ ভিক্ষা চাইবো। মেঘবুড়ি থাকে মেঘের দেশে রঙিন পাতার ঘরে। সেই পারবে তোমাদের মেয়েকে সুস্থ করে দেওয়ার উপায় বলতে। দেখো, মেঘবুড়ির কাছে গিয়ে দেখো তোমাদের সাহায্য করে কিনা। এ কথা বলে উল্লু প্যাঁচা টোনাটুনির বাসা থেকে উড়ে চলে যায়। ওগো, তুমি আমার মেয়েকে দেখে রেখো। আমি যাব মেঘবুড়ির কাছে আমার মেয়েকে সুস্থ করার জন্য। যত দূর যেতে হবে তত দূর যাব। আমি চললাম, বিদায়। এই বলে টুনি বাড়ি থেকে বেরিয়ে যায় আর মেঘের দেশে যাওয়ার জন্য উঠতে থাকে।
অবশেষে টুনি উঠতে উঠতে মেঘের দেশে পৌঁছে যায়। আমি তো মেঘের দেশে এসে গিয়েছি, কিন্তু কবিরাজ উল্লু প্যাঁচার কথা মতো মেঘবুড়ির রঙিন পাতার ঘর কোথায় আছে? চারদিকে তো শুধু সাদা সাদা রাশি রাশি মেঘ। কোথায় পাবো আমি রঙিন পাতার ঘরে বাস করা মেঘবুড়িকে? টুনি যখন হতাশ হয়ে চারদিকে তাকিয়ে দেখছিল, ঠিক তখনই হঠাৎ করে টুনির সামনে একটা মেঘের দরজা প্রকট হয়। এই ছোট পাখি টুনি, তুই এখানে কেন এসেছিস? মেঘের দরজা, আমি মেঘবুড়িকে খুঁজতে এসেছি। আমার মেয়ে প্রাণ সংকটে পড়েছে, মেঘবুড়ির সাহায্য প্রয়োজন। মেঘের দরজা, বলো না মেঘবুড়ি কোথায় আছে? মেঘপুরীর খোঁজ যদি পেতে চাস, তবে আমার দরজার ভেতর দিয়ে তোমাকে প্রবেশ করতে হবে। কিন্তু আমার দরজা তো সহজে খুলবে না। দরজার মধ্যে যদি প্রবেশ করতে চাও, তবে ধাঁধার উত্তর আগে দাও। বলো বলো, কিসের উত্তর জানতে চাও? বলো তো দেখি, একলা তাকে যায় না দেখা, সঙ্গী পেলে বাঁচে, আধার দেখে ভয়ে পালায়, আলোয় ফিরে আসে। আমি জানি তো, এই ধাঁধার উত্তর হলো ছায়া। সঠিক সঠিক উত্তর দিয়েছো তুমি ছোট্ট পাখি। তোমার জন্য আমার মেঘের দরজা এক্ষুনি খুলে যাবে, আর তুমি ভেতরে প্রবেশ করতে মেঘপুরীর রঙিন পাতার ঘর দেখতে পারবে। এ কথা বলতে বলতেই মেঘের দরজা খুলে যায়, আর টুনি সেই দরজা দিয়ে প্রবেশ করে। মেঘের দরজা দিয়ে প্রবেশ করতেই টুনি রঙিন পাতার ঘর দেখতে পায়। মেঘবুড়ি, মেঘবুড়ি, কোথায় তুমি? আমাকে একটু দেখা দাও না। অনেক অসহায় হয়ে আমি তোমার কাছে এসেছি। মেঘবুড়ি, কোথায় তুমি? কে রে তুই? আমার রঙিন পাতার ঘরের সামনে তোর কি চাই? এমন ভাবে ডাকাডাকি করছিস কেন? মেঘবুড়ি, ও মেঘবুড়ি, আমি বড্ড বিপদে পড়ে এখানে এসেছি। আমার মেয়ে বিষাক্ত ফল খেয়ে অজ্ঞান হয়ে আছে, কিছুতেই চোখ খুলছে না। তুমি নাকি আমার মেয়েকে সাহায্য করতে পারবে? বলো না গো মেঘবুড়ি, আমার মেয়ে কি উপায় সুস্থ হবে? সবাইকে সবসময় আমি সাহায্য করি না, কিন্তু যেহেতু তোর ছোট্ট মেয়ের কথা বলছিস, সেহেতু আমি তোকে অবশ্যই উপায় বলে দিব। কারণ সব ছোট ছানারা আমার নাতি নাতনি। বলুন, কোথায় পাবো আমার মেয়েকে সুস্থ করার উপায়? শোন টুনি, তুই যে বনে থাকিস, সেই বনের উত্তর দিকে লাল জলের ঝর্ণা নদীর জলে একত্রিত হয়েছে। সেই লাল জলের ঝর্ণা জল আর নদীর যেখানে মিলিত হয়েছে, সেই জল তুলে নিয়ে গিয়ে যদি তোর মেয়ের শরীরে ছেটাতে পারিস, তবেই তোর মেয়ে একদম সুস্থ হয়ে উঠবে। যা যা, আর দেরি করিস না, এক্ষুনি বেরিয়ে পড়। ধন্যবাদ মেঘবুড়ি, অনেক ধন্যবাদ। টনি মেঘবুড়িকে ধন্যবাদ জানিয়ে মেঘের দেশ থেকে চলে যায়, আর তার নিজের বনে ফিরে আসে। আমি তো আমার বনে ফিরে এসেছি। এবার আমাকে বনের উত্তর দিকে যেতে হবে, লাল জলের ঝর্ণা আর নদীর খোঁজে বেরিয়ে পড়তে হবে। আরে ওই তো ঝর্ণার জল নদীতে মিলিত হচ্ছে। মেঘবুড়ির কথা মতো ঝর্ণার জল তো লাল। আমাকে আর দেরি করা চলবে না, এক্ষুনি ওই জল নিয়ে আমাকে বাড়ি যেতে হবে। এ কথা বলে টুনি একটা কচু পাতার পাত্র বানায়, আর সেই পাত্র নিয়ে যেমনি ঝর্ণার নদীর মিলিত জল নিতে যায়, অমনি সেখানে পদ্ম পাতায় ব্যাঙরাজা ভেসে ওঠে। খবরদার টুনি, আমার জলে হাত দিবি না। যে আমার ধাঁধার উত্তর দিতে পারবে, তাকে আমি এখান থেকে জল নিতে দেই। বলো বলো ব্যাঙরাজা, কি ধাঁধার উত্তর জানতে চাও তুমি? বল দেখি, মেঘের ডাকে জল ছেড়ে ডাঙায় উঠে পড়ে, মানুষ তার মাঠে পেলে নিয়ে যায় ঘরে। এই ধাঁধার উত্তর হবে কই মাছ। বাহ টুনি, তুই ধাঁধার উত্তর দিতে পেরেছিস, এবার এখান থেকে জল নিয়ে যেতে পারিস। ব্যাঙরাজার অনুমতি পেয়ে টুনি কচু পাতার পাত্রে জল নিয়ে চলে যায়। অন্যদিকে কি হলো, এখনো টুনি আসছে না কেন? টুনি, টুনি, তুমি কোথায়? মেয়ের এমন অবস্থা যে আর সহ্য করতে পারছি না আমি। টোনার এ কথা শেষ হতে না হতেই টুনি এসে হাজির হয়।
ওগো, আমি এসে গেছি গো, আর আমাদের মেয়েকে বাঁচানোর উপায়ও নিয়ে এসেছি। সত্যি বলছো টুনি? তাহলে এক্ষুনি আমাদের মেয়েকে সুস্থ করে তোলো। টুনুর কথা শুনে টুনি তাড়াতাড়ি কচু পাতার পাত্র থেকে জল নিয়ে টিং টিং এর পুরো শরীরে ছিটিয়ে দেয়। জল ছিটিয়ে দেওয়ার সাথে সাথেই টিং টিং চোখ খুলে বিছানায় উঠে বসে। আমাদের মেয়ে সুস্থ হয়ে উঠেছে। হ্যাঁ গো, দেখো গো দেখো, সুস্থ হয়েছে আমার মেয়ে। টিং টিং, তুই কেন রাস্তায় যে কোনো ফল দেখে খেতে গেলি? দেখ তোর কি অবস্থা হয়েছিল। আজ তুই সুস্থ না হয়ে যদি তোর কিছু একটা হয়ে যেত, তবে কি নিয়ে বাঁচতাম আমরা বল? আমি ভুল করেছি। রাস্তায় কোনো আকর্ষণীয় ফল পড়ে থাকলেও আর না জেনে শুনে খাবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আচ্ছা ঠিক আছে, এসব কথা এখন বাদ। টুনি, আমাদের মেয়ে সুস্থ হয়েছে, নতুন জীবন ফিরে পেয়েছে। চলো সব খারাপ স্মৃতি মুছে দিয়ে আমরা আনন্দ করি, বাইরে বনভোজন করতে যাই। অনেক মজা হবে। এরপর টোনা টুনি আর তার মেয়ে টিং টিং তিনজনই মহা আনন্দে বনভোজন করতে যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। ইস, কি ঠান্ডা বাতাস গো মা। আমার খুব ঠান্ডা লাগছে মা, কিছু করো না। এভাবে ঠান্ডা বাতাস ঘরে প্রবেশ করলে তো আমি ঘুমাতে পারবো না। ইস, তোর খুব কষ্ট হচ্ছে তাই না মা? কিন্তু এই কনকনে ঠান্ডা বাতাস ঘরে ঢুকছে কোন দিক দিয়ে? এই রে, ঘরে চালা তো দেখছি ভেঙে পড়ে গেছে। সেদিন কত কষ্ট করে পাতার ঘরটা বানালাম, আর আজকে দেখ ঘরের চালাটা ভেঙে গেল। এখন কি হবে? আমার যে খুব শীত করছে। কাঁদিস না মা, এত রাতে যে চাইলেও আমি কিছু করতে পারবো না। আজকের রাতটা একটু কষ্ট কর, আমি কাল সকালেই একটা না একটা ব্যবস্থা করব। নে, এবার তোর ঠান্ডা একটু কমবে, ঘুমিয়ে পর দেখি এবার। টুনি এভাবেই তার ছানাকে ঘুম পাড়িয়ে রাখে। লা 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 লা, লা 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 লা। এই কে রে? কে কে আমার যজ্ঞে ব্যাঘাত ঘটালি? কার এত বড় সাহস? আয় পড়ি আয়, দাঁড়া, তোর জন্য আমার এত গভীর যজ্ঞটা নষ্ট হয়েছে। কিন্তু আমি কি করলাম? আমি তো শুধু এই পথ দিয়ে গুনগুন করতে করতে যাচ্ছিলাম। তোর এই গুনগুন শব্দ আমার কানে এসেছে, আর আমি মন্ত্র ভুলে গিয়েছি। তুই জানিস এই যজ্ঞটা করার জন্য আমি কত বছর অপেক্ষা করেছি, কিন্তু তুই আমার সবকিছু মাটি করে দিয়েছিস। তুমি শুধু শুধু আমাকে অপবাদ দিচ্ছ, আমি তো ইচ্ছে করে কিছু করিনি। খামোশ, আবার আমার মুখে মুখে তর্ক করছিস? আমি তোকে অভিশাপ দিলাম, আজ থেকে তুই সোনার পাখি হয়ে যাবি, আর সবাই তোকে দেখে লোভ করবে, আর তোর পালক ছিঁড়ে নিতে চাইবে। হা 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 হা। মা টুকি, তুই ঘরেই থাক, আমি একটু কাকুলি দিদির বাড়ি থেকে আসছি, দেখে আসি কাকুলি দিদির বাড়িতে কোনো কাজ পাই কিনা। কাজ পেলে তো ভালো, টাকা দিয়ে কাঠ এনে ঘরের চালা ঠিক করব। আচ্ছা ঠিক আছে মা, যাও, আমি কোথাও যাব না। আর তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো কেমন? এরপর টুনি কাজের সন্ধানে সোজা কাকুলিদের বাড়িতে চলে যায়, আর সেখানে গিয়ে দেখতে পায় যে সুখী আগে থেকে কাকুলির বাড়িতে কাজ করছে। কাকুলি দিদি, ও কাকুলি দিদি, তোমার কাছে একটু দরকার এলাম গো। তোমার বাড়িতে কি কোনো কাজ আছে? থাকলে বলো না, করে দেই। আসলে আমার টাকার খুব দরকার। না রে, আর কোনো কাজ নেই। দেখছিস তো সুখী কাজ করছে, ওই আজ থেকে আমার বাড়ি সব কাজ করবে। কি রে টুনি, এখনো দাঁড়িয়ে আছিস যে? কাকুলি দিদি বললো তো কোনো কাজ নেই এ বাড়িতে। যা, চলে যা। আর একটু সকালে এলেই আমার বদলে তুই কাজটা পেয়ে যেতি। এবারও মনে হচ্ছে পাতা দিয়ে ঘরে চালাটা ঠিক করতে হবে। যাওয়ার পথে কিছু পাতা নিয়ে বাড়িতে যাই। এরপর টুনি বাড়ি যাওয়ার সময় বন থেকে কিছু পাতা নিয়ে যায়, আর বাড়ি পৌঁছে দেখে যে টুকি বাহিরে দাঁড়িয়ে আছে। আরে মা টুকি, তুই এভাবে বাইরে দাঁড়িয়ে কেন? ঘরে না একটা
পাখি চোখে পড়েছে হুট করে, দেখতে কি অদ্ভুত, সবার থেকে একদম আলাদা। আমার তো দেখেই ভালো লেগেছে। ওই যে ঘরে ঢুকেছে আর বের হওয়ার নামে নেই জানো। সে কি রে মা, তুই ভয় পাস না, আমি তো চলে এসেছি। চল আগে গিয়ে দেখি যে আমাদের ভাঙা ঘরে কে ঢুকলো। কে 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 ঘরের ভিতরে? বেরিয়ে এসো, সামনে এসে বলছি, নয়তো। আরে এ আমি কি দেখছি? সোনার পাখি, তাও আবার চলতে ফিরতে পারে। না না, আমি কোনো স্বপ্ন দেখছি না তো? দয়া করে আমার কোনো ক্ষতি করো না, আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। দাঁড়াও, কোথায় যাবে তুমি শুনি? আর তুমি এত ভয় পেয়ে আছো কেন? কি হয়েছে বলো? আর তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি কোনো সাধারণ পাখি। কি বলবো তোমায়, আসলে এই বনের তান্ত্রিক আমাকে অভিশাপ দিয়েছে, আর আমি একটা পরী। ওই তান্ত্রিক আমাকে এমন বানিয়ে দিয়েছে। আর আমি যখন বনের গভীরে এসেছিলাম তখন। আরে এ তো দেখছি সোনার পাখি, একে বাজারে বিক্রি করলে তো আমি কোটিপতি হয়ে যাব। এই সোনার পাখি দাঁড়া, আরে যাবি আমার সাথে? না, আমি তোমার সাথে যাব কেন? আমি কোথাও যাব না, তুমি সরে যাও আমার পথ থেকে। তোর মধ্যে সোনার পাখিকে রেখে চলে যাব? এত বোকা আমি না, তোকে তো আমি নিয়ে গিয়ে খাঁচায় বন্দি করব। ময়ূরীর এমন কথা শুনে সোনার পাখি ভয় পেয়ে পালাতে থাকে, আর আমি কোনো উপায় না পেয়ে তোমাদের ঘরে লুকিয়ে পড়ি। আর এতে তোমার ছানা আমাকে দেখে ভয় পেয়ে যায় টুনি। এ তো দেখছি তোমার মহা বিপদ। তাই এখন তুমি তোমার পরিরূপ কিভাবে ফেরত আনবে, জানো কি কিছু? হ্যাঁ টুনি, ওই তান্ত্রিক বলেছিল যে আমাকে পরিরূপ ফেরত পেতে হলে রূপার স্রোতের নদীতে গা ভেজাতে হবে, কিন্তু আমি যে জানি না সেই রূপার স্রোতের নদী কোথায়। ইস রে, তোমাকে দেখে অবশ্য আমার কোনো লোভ হয়নি, কিন্তু তোমার কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে। তুমি একদম চিন্তা করো না সোনার পাখি, আমি তোমাকে সাহায্য করব তোমার পরিরূপ ফেরত পেতে। কিন্তু কিভাবে? আমরা যে কেউই সেই পথ চিনি না টুনি। তা নিয়ে তুমি একদম ভেবো না, এটা নিশ্চয়ই বুড়িমা বলতে পারবে। তাই আমাদের বুড়িমার কাছে যেতে হবে। আর মা টুকি, তুই ঘরে থাকিস, আমি সন্ধ্যার আগে ফিরে আসবো। এ কথা বলে টুনি সোনার পাখিকে নিয়ে বুড়িমার কাছে চলে যায়, আর বুড়িমাকে সব কথা খুলে বলে। তা বুড়িমা, এখন আপনি বলুন, আপনি কি সেই পথ চেনেন? আর এই রূপা স্রোতের নদী কোথায় আছে? জানলে দয়া করে বলুন আমাদের। বলছি রে বলছি, একটু তো সবুর কর। ওই রূপার স্রোতের নদী গুপ্ত পাতাল পুরীতে অবস্থিত, বুঝলি? কি গুপ্ত পাতাল পুরী? সেটা আবার কোথায় বুড়িমা? সেটা তো এই বনের শেষ প্রান্তেই আছে। আর শোন, রূপার স্রোতের নদী কিন্তু কোনো সাধারণ নদী নয়। এটা যেমন খারাপকে ভালো করে, তেমন ভালোকে খারাপও করে, বুঝলি? আচ্ছা ঠিক আছে বুড়িমা, বুঝতে পেরেছি। এখন আমরা গেলাম। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ বুড়িমা, আমাদের সন্ধানটা দেওয়ার জন্য। এরপর টুনি সোনার পাখিকে নিয়ে গুপ্ত পাতালপুরীর উদ্দেশ্যে রওনা দেয়, আর তারা যেতে থাকলে ময়ূরী তাদের দেখে ফেলে। আরে আরে, এটা তো দেখছি সেই সোনার পাখিটা, কিন্তু টনির সাথে কোথায় যাচ্ছে? বিষয়টা দেখতে হচ্ছে তো। এ কথা বলেই ময়ূরী তাদের পিছু করতে থাকে, আর এভাবেই বেশ কিছু দূর পথ যাওয়ার পর তারা অবশেষে গুপ্ত পাতালপুরীতে সেই রূপার স্রোতের নদীর কাছে যায়। আরে আরে, ওরা আবার এখানে এলো কেন? জায়গাটা কেমন জানি। আরে ওটা কি দেখছি আমি? রূপার স্রোতের নদী? বাহ, কি অপরূপ দেখতে! এটাই তাহলে সেই গুপ্ত পাতালপুরের রূপার স্রোতের নদী। যাও সোনার পাখি, এখন তুমি এতে তোমার গা ভিজিয়ে আবার আগের রূপে ফিরে এসো। ঠিক আছে টুনি, আমি এক্ষুনি এই নদীতে ডুব দিয়ে আসছি, তুমি এখানেই অপেক্ষা করো। দেখো দেখো টুনি, আমি আবার আগের রূপ ফিরে পেয়েছি। অবশেষে আমি অভিশাপ মুক্ত হলাম। তোমাকে অনেক ধন্যবাদ টুনি, তুমি না থাকলে আমি এই অভিশাপ মুক্ত হতে পারতাম না। এটা তো আমার কর্তব্য ছিল সুন্দর পরি, আর তুমি দেখতে ভীষণ মিষ্টি। চলো এখন তাড়াতাড়ি এখান থেকে চলে যাই, বাড়িতে আমার ছানাটা একাই আছে, আবার গিয়ে ভাঙা চালাটাও ঠিক করতে হবে। হ্যাঁ টুনি, চলো, তোমার বাড়িতে গিয়ে আমার আরেকটা কাজ আছে। কি কাজ আবার বাকি আছে পরি? সেটা না হয় পরেই দেখতে পারবে। ওই সোনার পাখি রূপার স্রোতের নদীতে ডুব দেওয়ার সাথে সাথেই পরি হয়ে গেল। এটা নিশ্চয়ই কোনো মায়াবী নদী। আমার কেন জানি মনে হচ্ছে আমি নদীতে ডুব দিলে আমিও পরি হয়ে যাব। না না, যাই গিয়ে একটা ডুব দিয়ে দেখি।
একি আমার তো কোনো পরিবর্তনই হলো না। না না, আরেকটু ডুব দিয়ে দেখি তো। আরে আমার তো দেখছি কিছুই হচ্ছে না। আরে কি, আমার শরীরে তো ব্যথা করছে কেন? আর আমার এত সুন্দর পালকগুলো তো দেখছি মাটিতে পড়ে যাচ্ছে। না না, এ হতে পারে না। আমার এই নদীতে ডুব দেওয়াটাই ভুল হয়েছে। মা, কত সুন্দর পরি! বাহ, আমি আজ প্রথম এমন সুন্দর পরি দেখলাম। পরি, এবার তো বলো যে তোমার কি কাজ আছে। আসলে টনি, আমার তোমাকে একটা উপহার দেওয়ার বাকি ছিল। তুমি আমাকে শুরু থেকে শেষ অবধি সাহায্য করেছো, তাই আমি তার বিনিময়ে তোমাকে একটা সোনার পাতার ঘর উপহার দিতে চাই। কি, সোনার পাতা ঘর? অবশ্যই এই মুহূর্তে আমার একটা ভালো ঘর প্রয়োজন। হ্যাঁ টনি, তাই তো আমি তোমাকে এই উপহারটা দিব। আর এই সোনার পাতা ঘর তোমার সব সময় আমার কথা মনে করিয়ে দিবে। এই নাও তোমার ঘর টনি, এখন আমার যেতে হবে। টনি, তোমরা ভালো থেকো। তোমাকে অসংখ্য ধন্যবাদ পরি, তুমি আমাকে চিন্তামুক্ত করলে। এখন আমি আমার ছানাকে নিয়ে এই ঘরেই থাকতে পারবো। এরপর পরে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়।